তো বন্ধুরা আর কেউ বাদ যাবেনই না। যাদের হিয়ারিংয়ে নোটিশ এসেছে তাদের জন্য এই মুহূর্তে বড় খুশির খবর দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন এই যে ইতিমধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটার এবং আনম্যাপড ভোটারদের লিস্ট প্রকাশিত করা হয়েছে এবং সেই লিস্ট দেখেই আবারও তৃতীয় পর্যায়ের হিয়ারিংয়ে ডাকা শুরু করে কমিশন। তবে আপনাদের জন্য খুশির খবর রয়েছে, আর আপনাদের কারোর নাম বাদ যাবে না। ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, যা এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দেব। তাই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আপনারা জানেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই হিয়ারিং প্রসেসটাকে নিয়ে কিন্তু কড়াকড়ি করা হচ্ছে এবং বেশ কিছু বিষয় ছাড়ও দেওয়া হচ্ছে। গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ডকেও কিন্তু গ্রহণযোগ্য নথি হিসাবে বিবেচিত করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ আপনারা যদি হিয়ারিংয়ে যান, সেখানে গিয়ে যদি অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যান, সেই অ্যাডমিট কার্ডে যদি জন্ম তারিখ ঠিকঠাকভাবে লেখা থাকে, তাহলে সেই অ্যাডমিট কার্ডকে কিন্তু আপনারা গ্রহণযোগ্য নথি হিসাবে ব্যবহার করতে পারবেন হিয়ারিংয়ে। এবার এই যে হিয়ারিংয়ের নোটিশ আসছে, এই যে হিয়ারিংয়ের নোটিশ মূলত তিনটি কারণে ভোটারদের কিন্তু বেশিরভাগ ভোটারদেরই আসছে। অর্থাৎ আনম্যাপড ভোটার যারা রয়েছে তাদের তো 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতেই হচ্ছে। সেই সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় যে 1,20,00,000 ভোটার রয়েছে, তাদের মূলত যে সমস্ত সমস্যার কারণে হিয়ারিংয়ের নোটিশ আসছে, সেগুলির মধ্যে প্রথম সমস্যা হচ্ছে নামের ভুল, অর্থাৎ ম্যাচ করছে না। এরপর 2 নম্বরে বলা হয়েছে বয়সের সমস্যা, অর্থাৎ বাবার সম্পর্ক দেখিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে অনেকে ভোটারের বয়সের পার্থক্য 15 বছরের কম। সেই সঙ্গে অনেক ভোটারের সঙ্গে তার বাবার বয়সের পার্থক্য 50 বছরের বেশি রয়েছে। তো এই ধরনের বয়সের কারণেই কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে। বিশেষ করে তাদের নোটিশ পাঠানো হচ্ছে যাদের 6 জনের বেশি সন্তান রয়েছে, তাদের কিন্তু হিয়ারিংয়ের নোটিশ কিন্তু পাঠানো হচ্ছে। তো এই সমস্ত ভোটারদের মধ্যে যদি আপনি হয়ে থাকেন, অর্থাৎ আপনার যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ভোটার হয়ে থাকেন, তাহলে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনার নাম কখনো বাতিল হবে না। নির্বাচন কমিশনের তরফে দেওয়া যে 13টি নথির কথা বলা হয়েছে, সেই 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই কিন্তু আপনারা কিন্তু এই সমস্যা আর পড়বেন না। এটা কিন্তু কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কমিশনের তরফ থেকে যে 13টি নথি ধার্য করা হয়েছে, তার মধ্যে যে কোনো একটি নথি থাকলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না। এবার জানিয়ে দেব কাদের ক্ষেত্রে কি ডকুমেন্টস লাগবে। তো প্রথমেই বলা হয়েছে, যদি আপনার সাথে আপনার পিতার বয়সের যে পার্থক্য, সেটা যদি 50 বছরের বেশি হয়ে থাকে, তাহলে আপনি সন্দেহের লিস্টে রয়েছেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার জন্ম তারিখ লেখা একটি নথি লাগবে। সেক্ষেত্রে আপনার আধার কার্ডও দেখাতে হতে পারে। ধরুন সম্পর্কের জায়গায় আপনার বাবার নাম দিয়ে ফর্মটি ফিল আপ করেছেন, সেক্ষেত্রে আপনার সঙ্গে আপনার বাবার বয়সের পার্থক্য যদি 50 বছরের বেশি হয়ে থাকে, তাহলে আপনি তো সন্দেহের লিস্টে রয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন জানে যে আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে। তো সেই জন্য আপনাকে আধার কার্ড দেখাতে হবে এবং অবশ্যই আপনার জন্ম তারিখ লেখা একটি নথি লাগবে। অর্থাৎ নির্বাচন কমিশন যেহেতু জানে যে আপনার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তারা কিন্তু বয়সের পার্থক্যের জন্যই আপনার নামটা সন্দেহ তালিকায় রেখেছে। তাই এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। এরই সঙ্গে যে ডকুমেন্টসটি নিয়ে যাবেন, অবশ্যই আপনি যার লিঙ্কেজ দেখিয়েছেন তার একটি প্রমাণপত্র লাগবে। এর সঙ্গে তার জন্ম তারিখ লেখা নথি একটি লাগবে। অর্থাৎ আপনি যদি আপনার বাবার লিঙ্কেজ দেখিয়ে ফর্মটা ফিল আপ করে থাকেন, তাহলে আপনার বাবার কিন্তু জন্ম তারিখ লেখা একটি নথি লাগবে। সেই সঙ্গে আপনার বাবার যে 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, সেই জেরক্সটাও লাগবে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যে নাম রয়েছে, সেই জেরক্সের পাতাটা অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো যদি আপনারা হিয়ারিংয়ে গিয়ে সাবমিট করে দেন, তাহলে কিন্তু আপনাদের আর নতুন এসআইআর তালিকার ফাইনাল লিস্টে নাম তুলতে কোনো অসুবিধা হবে না। সেই সঙ্গে অনেক ভোটারের বাবার সঙ্গে বয়সের পার্থক্য 15 বছরের কম, তাদের ক্ষেত্রেও এই একই ডকুমেন্টস দেখাতে হবে। তো যে সমস্ত ভোটারের সঙ্গে বাবার বয়সের পার্থক্য 15 বছরের কম রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেম ডকুমেন্টসগুলো দেখাতে হবে। তাহলে কিন্তু আপনাদের নামও এসআইআর তালিকায় সহজেই উঠে যাবে। এরপর বলা হয়েছে, আপনি যাকে লিঙ্কেজ দেখিয়েছেন তার যদি মোট 6 জন সন্তান থেকে থাকে, তাহলে বংশ তালিকার ফর্ম আপনাদের দেখাতে হবে। সেটি আপনারা পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবেন। সেই সঙ্গে আপনার আধার কার্ড এবং যার লিঙ্কেজ দেখিয়েছেন তার 2002 সালের ভোটার তালিকা
অবশ্যই আপনাদের দেখাতে হবে। ধরুন আপনি যাকে লিঙ্কেজ দেখিয়েছেন তার 6 জন সন্তান রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু বংশ তালিকার একটি ফর্ম আপনাদের দেখাতে হবে। সেটা আপনারা আপনাদের পঞ্চায়েত অফিস থেকে পেয়ে যাবেন। সেই সঙ্গে আধার কার্ডকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনারা দেখাতে পারেন এবং যার লিঙ্কেজ দেখিয়েছেন তার 2002 সালের ভোটার তালিকার জেরক্স অবশ্যই আপনাদের দেখাতে হবে। তো এই মুহূর্তে কিন্তু নামের মিক্স ম্যাচের জন্যই, অর্থাৎ নামের বানানের ভুলের জন্যই বেশিরভাগ ভোটারদের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তো যাদের এই নামের মিক্স ম্যাচের জন্য যে সমস্ত ভোটারদের ডাকা হচ্ছে হিয়ারিংয়ে, তারা অবশ্যই ম্যাজিস্ট্রেটের এফিডেভিট কাগজ দেখাতে পারেন। তো ম্যাজিস্ট্রেটের এফিডেভিট কাগজ যদি না থেকে থাকে, তাহলে নির্বাচন কমিশনের 13টি যে নথি ধার্য করা হয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে এবং যে নথিতে আপনার বাবার নাম ঠিকঠাক রয়েছে, অর্থাৎ সঠিক নামটা রয়েছে, সেটা আপনাদের কিন্তু দেখাতে হবে। এছাড়াও আপনার বাবার যদি 1/7/1987 সালের আগের ব্যাংকের কোনো পাসবই থেকে থাকে, এলআইসির কোনো কাগজ থেকে থাকে, সেই সমস্ত কাগজগুলো আপনারা দেখাতে পারেন যদি সেখানে নামের বানান ঠিকঠাক থেকে থাকে। অর্থাৎ 1/7/1987 সালের আগে যদি ব্যাংকের পাসবই থেকে থাকে এবং সেখানে যদি নামের বানান ঠিকঠাক থেকে থাকে, তাহলে সেটা আপনারা দেখাতে পারেন। কিন্তু এখন কোনো ব্যাংকের পাসবই দেখালে হবে না। 1/7/1987 সালের আগের ব্যাংকের কোনো পাসবই বা এলআইসির কোনো কাগজপত্র থাকলে সেটা আপনারা কিন্তু হিয়ারিং কেন্দ্রে দেখাতে পারেন। এরই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু আধার কার্ডটা নিয়ে যাবেন। আধার কার্ডটাও কিন্তু অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে আপনারা হিয়ারিং কেন্দ্রে নিয়ে যাবেন। সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের কথা আমি আপনাদের জানিয়ে দিই। তো যে সমস্ত ভোটাররা ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট হিয়ারিং কেন্দ্রে নিয়ে যাচ্ছেন বা অনেকে সহজেই ডোমিসিয়াল সার্টিফিকেট বানিয়ে হিয়ারিং কেন্দ্রে নিয়ে যাচ্ছেন, এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু নির্বাচন কমিশনের তরফে নথি হিসাবে গ্রহণযোগ্য করা হয়নি। এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনারা দেখালে হিয়ারিং কেন্দ্রে হিয়ারিং আপনাদের হবে না, অর্থাৎ নতুন এসআইআর তালিকায় নাম উঠবে না। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু 13টি নথির মধ্যে নেই, তাই এই সমস্ত ডকুমেন্টস আপনারা হিয়ারিং কেন্দ্রে নিয়ে যাবেন না। সেই সঙ্গে জানিয়ে দিই, যারা আনম্যাপড ভোটার, যাদের আনম্যাপড ভোটার তাদের হিয়ারিংয়ে তো অনেককেই ডাকা হচ্ছে, তারা অবশ্যই 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি নিয়ে গেলেই কিন্তু আপনাদের নাম সহজেই এসআইআর তালিকায় উঠে যাবে। নির্বাচন কমিশন যে 13টি নথি ধার্য করেছে তার মধ্যে যে কোনো একটি নথি নিয়ে গেলেই কিন্তু আপনাদের নাম নতুন এসআইআর তালিকায় উঠে যাবে, কোনো সমস্যা হবে না। তবে যদি এখনকার ব্যাংকের পাসবই, রেশন কার্ড, আধার কার্ড, জব কার্ড নিয়ে আপনারা হিয়ারিং কেন্দ্রে যান, তাহলে কিন্তু আপনাদের নাম নতুন এসআইআর তালিকায় উঠবে না। এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনারা হিয়ারিংয়ে যাবেন না। যে সমস্ত ডকুমেন্টসের কথা বলে দিলাম ভিডিওতে, বা যে সমস্ত ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলেই কিন্তু তবেই আপনাদের নাম নতুন এসআইআর তালিকায় উঠবে। এখনকার কোনো ব্যাংকের পাসবই, জব কার্ড বা গ্যাসের বই, এই সমস্ত জিনিসগুলো দিলে কিন্তু আপনাদের নাম নতুন এসআইআর তালিকায় উঠবে না। তাই যখনই আপনারা হিয়ারিং কেন্দ্রে যাবেন, সমস্ত উপযুক্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা সহজেই কিন্তু আপনাদের নাম নতুন এসআইআর তালিকায় তুলতে পারবেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।